তখনও আমরা জানি না যে আজকে সারাটা দিন আমাদের সাথে কি হতে চলেছে। মাত্র সকাল, এখন 11:30 বাজছে। 11টা থেকে শুরু হয় ভিজিটিং আওয়ার, রিয়াকে দেখতে যাওয়ার। তো সেইখানে আমরা 11টার সময় পৌঁছে যাই। তো সেইখানে আমাদেরকে একটা প্রেসক্রিপশন দেওয়া হয়, যেটি হচ্ছে গিয়ে বেবির ওর হচ্ছে ব্লাড টেস্ট আর হচ্ছে ইকো, এমনকি এক্স-রে করতে দেওয়া হয়। কেন ওর শ্বাসকষ্টটা হচ্ছে সেটা জানার জন্যে, যাতে ডাক্তারবাবুরা ঠিকঠাক করে ওর চিকিৎসাটা করতে পারে। তো সেখানে চলে আসলাম আমি আর ওর বাবা প্রেসক্রিপশন হাতে নিয়ে, কারণ আগে থেকে বুকিং করতে হবে এক্স-রে আর ইকোর জন্যে। তো এটি হচ্ছে প্রথম নার্সিংহোম যেখানে আমরা গিয়েছিলাম আর কি। তো সেখানে হয়নি, হ্যাঁ। তো পরিস্থিতিটা খুবই খারাপ চলছে। তো যেহেতু তোমরা জানতে চাও আর আমিও জানি যে অপেক্ষা করা বা একটা জিনিস জানার কতটা আর কি মানে ধৈর্য ধরতে হয় বা কতটা কষ্ট জানতে না পারলে, তো আমার মনে হলো যে তোমাদের জানানোটা দরকার, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। তবে ভিডিওর কি আগা হবে কি মাথা হবে আমি কিচ্ছু জানি না, তোমরা এইভাবেই দেখে নাও। এখন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমরা ইকো এক্স-রে পাইনি, আর না পেলে তো হবে না, আজকে আমাদের সেটা করাতেই হবে। সারাটা দিন যে এমন যাবে আমি কখনোই ভাবিনি। তারপরে আজকে শনিবার, দেবলীনার বাবারও আজকে ব্যস্ততার, সারা সপ্তাহের মধ্যে আজকে সবচেয়ে ব্যস্ততম দিন আর কি, শনিবার। তো ও সারাটা দিন সময় দিতে পারেনি, এই এখন আমাদের সাথে আছে ও 11:30টার সময়। তো ও হচ্ছে এখানে বুকিংটা করিয়ে দিয়েই ও দোকানের জন্য বেরিয়ে যাবে আর কি। তো এই হচ্ছে কথা। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর বেরিয়েছিলাম। আমরা তো অন্য রাস্তা দিয়ে গেছিলাম, একটু জ্যামে পড়ে গেছিলাম। তো দাদা আমাদের আগেই পৌঁছে গেছিল, তো গিয়ে ওখানে আমাদের জন্য আর কি অপেক্ষা করছিল। তো সেখানে গিয়ে লাইন দিয়ে নাম টাম লেখানোর পরে আমরা জানতে পারি যে সেখানে ইকো আর এক্স-রে হবে না। তো প্রচুর ভিড় ছিল আর কি। তো একটু দেরিও হলো, দাঁড়াতে হলো আর কি আমাদেরকে। যে মানে কপাল খারাপ থাকলে আর কি বলবো, আর মানে সব দিকেই ঝামেলা লেগে যায়। আর এই ভিডিওগুলো আমি কিন্তু খুব কি বলবো আর মানে সাবধানতার সাথে করেছি। সব জায়গায় গিয়ে ভিডিও করাটা উচিত না। তো তোমাদের যেরকম দেখাচ্ছি তোমরা সেই রকমই দেখে নাও। দাদা ছিল সাথে, আর ওকে একা ছেড়ে দিলে ও ভীষণ নার্ভাস হয়ে পড়ে, সেই জন্যে ওকে একা ছাড়িনি আমরা, সাথেই ছিলাম, যতক্ষণ পেরেছি ওর সাথেই ছিলাম। ইচ্ছে করছে না কোনো কথা বলি, কিন্তু তোমাদেরকে আপডেটটা জানাতে হবে, কারণ তোমরাও চিন্তা করো, অনেকে রিয়াকে আশীর্বাদ করো সবাই। তো তোমাদের কি বলবো আর, জানানোটা আমার উচিত মনে হলো, সেই জন্যে আমি আসলাম। মা ওইদিকে কি করছে না করছে জানি না। আর হচ্ছে এখন আমি যাচ্ছি, আবার ঘড়িতে বাজছে 1:06। 1:30টার সময় বেবিকে নিয়ে যাওয়া হবে ইকো আর এক্স-রে করাতে, যেটার জন্যে আমরা সকালে গিয়ে বুক করে এসছি। করতে হয় বুকিংটা, তো ওরা টাইম দিয়েছে 1:30টার সময়। তো নার্সিংহোম থেকেই অ্যাম্বুলেন্স বলে দিয়েছে, কারণ বাচ্চা হলো এনআইসিইউতে আছে। তোমরা অনেকেই জানো এনআইসিইউতে কেন রাখা হয়, যারা জানো না একটু গুগল করে নিও। তো এই প্রবলেমটা হচ্ছে, তো কালকে রাত থেকেই এনআইসিইউতেই আছে বেবিটা। তো এমনি খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাকই আছে, শ্বাসকষ্ট হচ্ছে আর কি। তো সেই জন্য সকালে ব্লাড নিয়ে গেছে, বেবির ব্লাড টেস্ট হবে, বিকালে রিপোর্ট আসবে। আর এখন 1:30টার সময় আমরা ইকো আর এক্স-রে করাতে নিয়ে যাব। তো ওর বাবা এসে আবার দোকান চলে গেছে, আমি এসে কোনো রকম খাওয়া দাওয়া করলাম। আমাদের শনিবার নিরামিষ, মা নিরামিষ তরকারি করেছিল, সেই দিয়ে খেলাম। মেয়ে ঘরেই আছে, টিউশন টিচার এসেছিলেন, ও পড়া হয়ে গেছে। তো এখন এই যে দাদা বাইরে এসে দাঁড়িয়ে আছে, দাদা একা একা পারবে না, ও ভয় পায়। তো সেই জন্য দাদার সাথে আমিও যাচ্ছি। মানে আসলাম দৌড়ে দৌড়ে, গেছিলাম 11টার সময়, দৌড়ে দৌড়ে এক জায়গায় হলো না ইকোটা, আবার আরেক জায়গায় পাশের নার্সিংহোমে গেলাম, সেখানে গিয়ে বুকিং করাতে হলো, মানে অনেকটা দৌড়াদৌড়ি হলো। এবারে আবার তৈরি হয়ে বেরিয়ে যাই, দাদা বাইরে দাঁড়িয়ে আছে, 1:30টার সময় বেরোবো। তো পরে আসছি কথা বলতে। তো দাদার সাথে আমি বেরিয়ে গেছিলাম, দাদাকে তো ছাড়িনি, তোমাদের বললামই। আর এখন দেখো এই যে বেবিকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য নার্সিংহোমে ইকো আর এক্স-রে করার জন্য। তো আমি কি বলছি না বলছি আজকে কিন্তু আমার মাথা ঠিক নেই, যদি এক কথা বারবার বলে থাকি তো তোমরা আমাকে ক্ষমা করো। তো এই যে এই হচ্ছে আমাদের বেবির মাসি, তো ওকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাওয়া হবে আমাদের, মানে গাড়িতেও নিয়ে যাওয়া যাবে না, যেহেতু অক্সিজেন লাগবে সেই জন্য অ্যাম্বুলেন্সই লাগবে। তো আমি এখানে বলছিলাম যে কিছুটা ওর জন্য দুধ বানিয়ে নাও, কারণ ওখানে গিয়ে তো দেরি হতেও পারে, সেই জন্য আর কি
তো এখন এই যে দুধটা বানিয়ে নিয়ে যাচ্ছি, তো সেই জন্যে আর কি মাসি বলে দিচ্ছিল যে কতটুকু দুধ বানাতে হবে সেটা বলে দিচ্ছিল। তো এই যে মাসি নিয়ে যাচ্ছে, গিয়ে এখন ওই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে আর কি। অক্সিজেন ছাড়া কিন্তু ও থাকতে পারছে না, সেই জন্যে নিয়ে চলে আসলাম যেখানে এক্স রে হবে আর কি। তো সেখানে এই যে ওয়েট করতে হচ্ছিল লিফটের জন্যে। তো এই দেখো সাথে সাথে অক্সিজেন সিলিন্ডার কিন্তু লাগানোই আছে। হঠাৎ করে এরকম সব কিছু হয়ে যাবে একটুও ভাবতে পারিনি। মানে এতটা খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, যে ওইটুকু বাচ্চার উপর দিয়ে এতটা মানে কি বলবো, ঝড় যাচ্ছে আর কি। মানে ঠাকুর না করুক এরকম কাউকে সহ্য করতে হয় আর কি। তো আর রিয়ার কথাটা তোমরা ভাবো, ও ঠিক করে বাচ্চাটাকে এখনও দেখতে পর্যন্ত পারেনি। তো এইদিকে বাচ্চাকে মানে পেশেন্টকে আর কি নিয়ে যায় লিফটে, আর পেশেন্ট পার্টিকে এইভাবে কিন্তু সিঁড়ি দিয়েই যেতে হয়। তো আমি আর দাদা চলে আসলাম সিঁড়ি দিয়ে। তো এক্স রে আর ইকো হয়ে যাওয়ার পরে আবার ফিরে চলে এসেছিলাম আমরা যেখানে রিয়া ভর্তি আছে সেখানে। আর ওইখানে দেখো দাদা বসে আছে কেমন করে, ওকে দেখে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো সেই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম। আর আমি ভেতরে অপেক্ষা করছিলাম আর কি ডাক্তারবাবুর সাথে কথা বলার জন্যে, যে ওকে আমরা অন্য নার্সিংহোমে শিফট করব। ওখান থেকে এক্স রে রিপোর্টটা চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারকে দেখিয়েই এসেছিলাম। তো উনি বলেছিল ওখানে ভর্তি করতে, কারণ এই নার্সিংহোমে সেই ফেসিলিটিসগুলো নেই। তো সেই জন্য এই দেখো আমি নিকুর বাইরেই দাঁড়িয়ে আছি নিয়ে যাব বলে। তো এই দেখো আবার বাচ্চাকে নিয়ে নামা হচ্ছে। তো এখানে অ্যাম্বুলেন্স হচ্ছে কাকাই ডেকে দিয়েছিল, কাকার বন্ধুর আর কি। তো সেইখানে করেই নিয়ে যাচ্ছি আবারও। তো এইবারে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু অ্যাডমিশন করাতে। হ্যাঁ, তো মানে না করালে হতো না, কারণ রিয়া যেখানে ভর্তি আছে সেখানে তো গাইনি যে সমস্ত জিনিসগুলো হয় সেইগুলো হয়, আর বাচ্চার তো সেখানে কোনো ব্যবস্থা নেই আর কি। তো সেই জন্যে আমরা যেখানে বাচ্চার ব্যবস্থা আছে সেই নার্সিংহোমে নিয়ে এই যে চলেও আসলাম আর কি। তো এই দেখো এই মানে দৌড়াদৌড়ি ব্যাপার আর কি। কারণ অক্সিজেন ছাড়া কিন্তু ও মানে একটুও থাকতে পারছিল না। হ্যাঁ, খুব মানে খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু ওকে আমরা নিয়ে এসেছি এখানে। মানে মনের ওপর দিয়ে কি যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো, যারা মানে ভালোবাসো আমাদের আর কি, আমাদের কথা চিন্তা করো, তাদের কথা বলছি, যে তোমরা হয়তো মানে বুঝতে পারছো আজকের দিনটা আমাদের ওপর দিয়ে কি গেছে। মানে নাওয়া খাওয়া সমস্ত কিছু মানে শেষ হয়ে গেছে আজকে, সারাটা দিন এমনভাবে কেটেছে। দেখতে পাচ্ছ যে মাসি কোলে করে নিয়ে যাচ্ছে, সাথে অক্সিজেন সিলিন্ডার কিন্তু চলছেই। আর এই সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে এই জন্যেই শেয়ার করা, যদি আমি মুখে বলি হয়তো তোমরা অনেকেই বিশ্বাস নাও করতে পারো, সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওই যে উনি আগে এসে বললেন যে এমার্জেন্সিতে আগে নিতে হবে, তারপরে নাকি ওকে অ্যাডমিশন মানে অ্যাডমিট করা হবে আর কি। আলাদা আছে, নিচেরটা প্যাডটা আলাদা, যেহেতু প্রেশারটা বেশি আছে তো নিচের দিকে আপনার কম আসবে, উপর দিয়ে বেশি আসবে। এই হচ্ছে বিপিএসএন, পালমোনারি প্রেশারটা হাই আছে। সেলডাফিন এখন খুঁজতেছে, পাওয়া যাচ্ছে না, এটাও একটু ঝামেলা আছে। রেয়ারলি এটুকুলো কেস আছে। পারামাউন্ট থেকে বলা হয়েছে, না তো আমাদের ক্যাথ ল্যাবে তো ইউজ হয়, যদি এই ঘন্টার মধ্যে অ্যাভেলেবল করতে পারে ঠিক আছে, তো আমি কিছু ব্যবস্থা করতে হবে। ঠিক এমনি টেনশনের কোনো ব্যাপার নেই আছে, টেনশন তো আছে, টেনশন আছে না, লাঞ্চটা তৈরি হয়নি, প্রেশারটা অনেক বেশি আছে। सबके सिंपल सर्दी खांसी निमोनिया হয় না, এগুলো ডিফারেন্ট প্যাথোলজি আছে। এটা বাইরে থেকে সব ঠিক লাগে, বাচ্চা তো একদম হেলদি আছে, ফুল টাইম বাচ্চা, কিন্তু ভিতর থেকে একদম ফুল টাইম বাচ্চাদের লাঞ্চ তৈরি হয়নি। বাড়িতে আসলাম এখন, ঘড়িতে কটা বাচ্চা জানো? 4:37। ওই দেখো 4:45 প্রায়। এতক্ষণে বাড়িতে আসলাম সারাটা দিন পরে। কি যে দৌড়াদৌড়ি করলাম, মানে আর কথা বলার শক্তি পাচ্ছি না। এখন আবার দাদা গেল 5, 6, 7, 8খানা ইঞ্জেকশন লিখে দিল। সেই ইঞ্জেকশনটা কিনতে গেল দাদা, তো আমাকে বলল তুই চলে যা। আমি কাকা ছিল আমাদের সাথে, প্রথম থেকে কাকা ছিল, কাকার এক বন্ধু ছিল, তার আবার ডাক্তারবাবু, তারপর সমস্ত কিছু চেনা জানা, ওখানে উনি কাজ করেন। তো মানে ওই নার্সিংহোমের গাড়ি চালান আর কি উনি, তো আমাদের সাথেই ছিল। তো কি বলবো, মাথা আর কিছু কাজ করছে না। বাচ্চাকে অন্য নার্সিংহোমে শিফট করা হলো। আসলে যেখানে রিয়ার বেবি হয়েছে আর কি, সেখানে তো মানে বাচ্চার কোনো ব্যবস্থা নেই না, সেটা তো আর কি মানে কি বলবো আর,
মানে মহিলাদের আর কি। তো সেখানে বাচ্চার কোনো ডিপার্টমেন্ট নেই, তো সেই জন্য যেখানে বাচ্চার সমস্ত কিছু ব্যবস্থা আছে ওই যেই চাইল্ড স্পেশালিস্ট ওকে দেখেছিল আর কি, তো তার আন্ডারেই ভর্তি করে দিয়ে আসলাম। তো মানে মা এক জায়গায় বাচ্চা এক জায়গায়, ভাবো তো, একবার এই নার্সিংহোম একবার এই নার্সিংহোম করছি। তো 8খানা ইঞ্জেকশন লিখে দিল, তো দাদা সেটা আনতে গেল, ওখানে দেবে, দিয়ে তারপরে আবার এই করতে করতে 5টা বেজে যাবে, আবার যেতে হবে রিয়ার কাছে। আমি এখন স্নান করব, স্নান করে দুটো খাবো। সকালে সেই যে একটুখানি ভাত খেয়ে গেছি, কথা নাকের নিচে গেছে, বুঝতেই পারছো। দাদাকে বললাম তুই খেয়ে নে, ও রাস্তা থেকে 2টো রুটি খেয়ে নিয়েছিল, ভাগ্যিস খেয়েছিল, নাহলে তো মুশকিল হয়ে যেত। কিছুই ভালো লাগছে না, মানে ডাক্তারবাবু বলছেন ওর লাংসটা আর কি ঠিকঠাক তৈরিই হয়নি। এটা মানে আনএক্সপ্লেন্ড আর কি, মানে কেন হয়, কি কারণে হয়, এটা মানে কিছুই বলা যায় না। এটা বললো যে 9 মাস বছরে 1খানা এরকম কেস আসে ওদের কাছে, ডাক্তারবাবু তাই বললো আর কি, বললো যাই হোক, আমার মাথা কিছু ঠিক নেই। তো দৌড়াতে দৌড়াতে এখন স্নান করব 4:45, খাবো একটু, খেয়ে আবার যাব রিয়ার কাছে। রিয়াকে কিছুই বলা হয়নি, ও কিছুই জানে না এত কিছু। তো এই হলো কথা, কথা বলতে পারছি না, মানে গলা শুকিয়ে যাচ্ছে এরকম। তো পরে আসছি আবার, ভিডিওগুলো কবে যাবে আমি জানি না, কবে এডিট করব, কবে দিতে পারবো কিছুই জানি না। তো তোমাদের উদ্দেশ্যে করে রাখলাম, অবশ্যই একটা একটা করে তোমাদেরকে দেবো, কারণ তোমরাও জানতে চাও। এই হচ্ছে কথা। এখন এই ইঞ্জেকশনে না হলে আগামীকাল আবার এর থেকে বেশি পাওয়ারফুল ইঞ্জেকশন দেওয়া হবে আর কি। সেটারও দাম যা বললো শুনে নিয়ে মাথা চক্কর দিল, এমন দাম এক একটা ইঞ্জেকশনের। কী করবো আর, ঘটি বাটি বিক্রি করে হলেও তো চিকিৎসাটা তো করাতে হবে। ওর কপালেই, মানে দাদার কপালেই এরকম মানে জুটলো আর কি এই ঝামেলাগুলো। বলে না ভগবান মরাকে আরও মারে, এর হয়েছে এই ঘটনা, মরার ওপরে আরও খাড়া, কি বলবো। আসছি, পরে আসছি। ঘড়িতে বাজে 5:10, ওই লাইটটাতে না, ওই লাইটটা না দিলে ঘরটা আরও কেমন অসুস্থ অসুস্থ লাগে, ভালো লাগে না। ওই পাশেরটাতে, হ্যাঁ 5:10, মানে 5টা বাজছে ঘড়িতে। স্নান করে আসলাম, আর খেতেও ইচ্ছে করছে না। মেয়ে বলছে মা খেয়ে নাও, কিন্তু মানে কি বলবো আর, ভালো লাগছে না কিছু। স্নান করে আরাম পাচ্ছি, নাইটিটাও দেখো উল্টা পড়েছি, কিছুই ভালো লাগছে না। একবেলা খাই যাই, ইচ্ছা করতেছে না একদম খাইতে, ভালোই লাগতেছে না। কীরকম করে রাখছে পুরা সব মুখে, সারা শরীরে মেশিন, মুখে মেশিন, হাতের মধ্যে চ্যানেল করা, ওইটুকুনি হাতের মধ্যে চ্যানেল করা, ভাবো তো কেমন লাগে। নিচে বসে আরাম করে খেতে গেলেও টাইম লাগবে। তৈরি হয়ে পড়লাম, ঘড়িতে বাজছে 5:15। রিয়াকে দেখতে যাব, মেয়ে যাবে না, ও থাকবে। আর এই যে টাকা নিয়ে নিলাম, মাসিদের পেমেন্ট দিতে হবে, পেমেন্ট পেন্ডিং আছে। আর ওই যেখানে ওরা মানে পরিষ্কার করে আর কি, সুইপার যারা আছে তাদেরও দিতে হবে, তো সেই জন্যে টাকা পয়সা নিয়ে নিলাম। যা ছিল দাদাকে দিয়ে পাঠিয়েছি ইঞ্জেকশন কিনতে। তো আবারও রিফিল করলাম পার্সটা। তো চলো বেরিয়ে পড়ি, পড়ে নিয়ে ঘুরে আসি। 6টা অবধি ভিজিটিং আওয়ার, ততক্ষণ মেয়ে বাড়িতে থাক ওর ঠাম্মির সাথে। ঠাম্মি তো আছেই, ঠাম্মি তো আজকে মনে হয় কোথাও বেরোবেও না, আমি চলে আসবো তাড়াতাড়ি, ঠিক আছে? থাকো তুমি। আর বিছানা ঘর একটুখানি পরিষ্কার করে রাখো, নাহলে আমার আবার ফোবিয়া হয়, ইরিটেশন হয়, এনজাইটি হয়। আসছি, হ্যাঁ। আপনি কি বাবা না? এমনি তো 90-92% মেনটেন করছে, আমরাও স্টার্ট করে দিচ্ছি, পারমোসিলটা চলে এসছে। তো প্রবলেম আছে কি, এখন যা সকালবেলা যে এক্সরে ছিল এইটা ছিল আপনার সারফেক্টেন্ট দিলে ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি হবে। সারফেক্টেন্ট দিলে, সারফেক্টেন্ট দাম আছে 30,000 টাকা। না দেখো, আমি যা আছে আমি সব বুঝতে পারছি, সেই জন্য আমি জোর দিচ্ছি না। মানুষের গাড়ি চলাইছে এই যে খাল, না আপনি আমার কথা শুনুন। যা জিনিস হয়েছে, যদি সাপোজ কারো আমাদের যদি হার্ট ব্লক হয়ে যায়, ওর ট্রিটমেন্ট কি আছে? ওষুধ আছে কি? হার্ট ট্রিটমেন্ট করতে হবে, যা ট্রিটমেন্ট আছে ওই জিনিসটা ট্রিটমেন্ট করতে হবে, সেটাই। দাওয়া দিতেও তো 1-2 হাজার টাকা আমি আপনাকে জিজ্ঞাসাও করতাম না। প্রবলেম আছে তাহলে আমরা তো ওয়েট করতে পারি,
যদি 22 লাখ ইম্প্রুভ হয়ে যাচ্ছে জিনিসটা তো ঠিক আছে, যদি সকাল অবধি যদি সেম থাকে তো ফির না দিলে ফির কাজ হবে না। আগে থেকে তো ইম্প্রুভ করেছে, আপনি একটু তো বুঝতে পারছেন না, তো আমরা আশাবাদী আছি। মানে দেখো খুব সিম্পল আছে, দেখুন এটা দুদিকে দেখতে হবে। ওয়ান, আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে আমরা তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করতে চাইছি। বড় জিনিস আছে ওটা কস্ট। হ্যাঁ, কারণ ওখানে মায়েরও হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কষ্ট আছে। ও ছোট বলতে 2-4-5 হাজার হতো তাও আমি বলতাম না। 30,000 আছে, ওখানে কোনো ডিসকাউন্ট আপনি কিচ্ছু পাবেন না, ইনজেক্টেবল আছে লাং জন্য। সেকেন্ড হচ্ছে স্যার আমরা একটু ওয়েট করি, আর একটু ওয়েট করি, যদি কালকে অবধি যদি একটু বেটার হয়ে যায় তাহলে পালমোসিল ইঞ্জেকশন চলে এসছে, আমরা একটু স্টার্ট করতে পারি। সেকেন্ড তো মেলিননটা তো আমরা স্টার্ট করে দিয়েছি, পালমোনির জন্য আমি এক্সরের জন্য ওয়েট করছিলাম। যদি এক্সরে দিয়ে যদি ইমপ্রুভ হয়ে যাচ্ছে তো ঠিক আছে, না তো ফির আপনাকে কেন আমি দিতে চাইছি, কেন কি ওষুধের ইমিডিয়েট তো দাম আছে, এবার ওদের দিয়ে আপনাদের যদি আপনি 2 দিন এক্সট্রা কমে যাবে, হ্যাঁ সেটাই, তো ঘুম ফিরে ঘুমলে আপনার ওরকমই আসবে জিনিসটা। এ হচ্ছে আপনি তো বুঝতে পারছেন জিনিসটা। গতকালকে কতই না খুশি ছিলাম, তাই না বলো? আর খুশি হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয় আমার সাথে তোমরাও অনেক খুশি হয়েছো আর কি, যে ব্লগটা আজকে গেছে। তো তোমাদের মতো আমরাও খুশিই ছিলাম, কিন্তু রাতের থেকে একটু খারাপই সিচুয়েশন হয়ে যায় আর কি। বেবির হলো হার্টবিট কমে যাচ্ছিলো আর কি, হার্ট রেটটা কমে যাচ্ছিলো, নেমে যাচ্ছিলো। সেই জন্যে বেবিকে নিকুতে দেওয়া হয়, মানে NICUতে দেওয়া হয়, নিওনেটাল ইনসেনটিভ কেয়ার ইউনিট। তো সেইখানে দেওয়া হয়, সারা রাত সেখানেই থাকে। তো সকালে বের করার পরেও কোনো রকম ইমপ্রুভ হয় না আর কি। তো যিনি চাইল্ড স্পেশালিস্ট ওকে দেখছিল, তো সে আবার ইকো আর এক্সরে দিয়েছে, তো সেগুলো তো করিয়েছি। করানোর পর রিপোর্টটা খারাপই আসে, তো আমরা ওকে ডিসিশন নিই যে সেই চাইল্ড স্পেশালিস্টের আন্ডারেই ওকে আমরা ভর্তি করব। তো আর কি যেখানে আর কি রিয়ার সিজার হয়েছে আর কি, সেখানে তো বাচ্চার দেখাশোনার জন্য সেরকম ভালো ব্যবস্থা নেই। তো যেখানে ভালো ব্যবস্থা, ওর যেই মেডিসিন বলো বা মেশিনগুলো বলো লাগবে, সেটা যেখানে বেটার ছিল ওনার আন্ডারে, সেখানেই আমরা ভর্তি করিয়েছি। আর হচ্ছে কথাও বলতে পারছি না, পেটের ভিতরে মনে হচ্ছে যে কি বলবো, আর খুব খারাপ লাগছে, মানে খাওয়া নেই দাওয়া নেই, বুঝতেই পারছো কীরকম অবস্থা। সন্ধে থেকে রিয়াকে দেখতে গেলাম, 6টার সময় ভিজিটিং আওয়ার শেষ হলো। মা গেছিলো টোটো করে, তো সেখানে মাকে নিয়ে আমি স্কুটি করে ওই বাড়িতে নামাই। নামানোর পরে সেখানে 1 কাপ চা খাই, চা খেয়ে এদিকে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। আবার বাড়িতে আসলাম মোটামুটি ওই 6:45-7টা নাগাদ আসলাম। এদিকে সারাটা দিন আমার মেয়েটা একা একা ফোন করছে, মা কখন আসবে। তো এসে ফোনগুলোকে চার্জ করলাম, চার্জ করে নিয়ে 8টার সময় আবার বেরোলাম। এখান থেকে মেয়েকে নিলাম, নিয়ে মায়ের কাছে রাখলাম, রেখে নিয়ে 8টার সময় আমি আর দাদা আবার বেরোলাম। বেরিয়ে ওই নার্সিংহোমে, বাচ্চার যে নার্সিংহোম, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে ডাক্তারবাবু আমাদের সাথে কথা বললেন, আর কি কথা বললেন সেটা কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো বুঝতে পারছো তোমরা, শুধু এখন মানে টাকা পয়সার দরকার আর কি, আর এরকম ট্রিটমেন্ট যে না করলেও না। হ্যাঁ, তো সেখানে গেলাম, সেখান থেকে দাদার সাইনের দরকার ছিল, দাদা সাইন করলো, সেখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আবার বাবার ওষুধ কিনলো দাদা, সেখান থেকে আধা রাস্তাতেই আবার নার্সিংহোম থেকে ফোন করলো যে আপনাকে আসতে হবে, কারণ সকালে যে বেবির ব্লাড টেস্ট করা হয়েছিল, তো সেটার রিপোর্টটা দিয়ে যান। তো সেটার রিপোর্ট আবার ছিল রিয়া যে নার্সিংহোমে ভর্তি আছে সেখানে। তো বাড়ি গেলাম, বাড়ি গিয়ে রিয়ার জন্য ভাত নিলাম, তখন বাজছে কটা, 9টা। তো রিয়ার জন্য ভাত নিয়ে রিয়া যেখানে আছে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখি চাইল্ড স্পেশালিস্ট ওখানে এসছেন। তো আমি বললাম যে স্যার তাহলে এখানেই দেখে নিন তো রিপোর্টটা। বলছে হ্যাঁ দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে সেখানে আবার একটুখানি ইনফেকশন দেখা দিল রক্তের। তো বললো সেটা হচ্ছে কি ওষুধের দ্বারা কমে যাবে আর কি, অ্যান্টিবায়োটিক দিতে হবে, কমে যাবে। সেটা বড় কথা না, কথাটা হচ্ছে লাংসটা ওর ঠিকঠাক কাজ করছে না, সেই জন্য বাইরে থেকে ওকে অক্সিজেনের সাহায্য নিতে হচ্ছে। আর তার জন্যে যে মানে ওষুধগুলো আর কি, ইঞ্জেকশনগুলো, সেগুলো তো কি বলবো আর, তোমরা হয়তো সবটা শুনেছো, আর সবটা মানে সবটা শোনোওনি, আবার শুনেছো কিছুটা।
তো 11,000, 30,000 কি বলবো, এইরকম হচ্ছে এক একটা ইঞ্জেকশনের দাম। তো তোমরা বুঝতেই পারছো পরিস্থিতি। তো এখন না দিলেও না, কি করব এখনো পর্যন্ত জানি না। হ্যাঁ, তো কি বলবো, তোমাদের হয়তো এতক্ষণ কথা শুনতেও ভালো লাগছে না। তো সেই রক্তের রিপোর্ট আবার ওখান থেকে ডাক্তারবাবু দেখে চলে গেলেন, সেখান থেকে নিলাম, নিয়ে আবার গেলাম যেখানে বেবি আছে সেখানে আবার জমা করলাম। জমা করার পরে দাদা আবার সাইন করলো, সাইন করার পরে রাস্তায় আবার পুলিশ ধরেছিল। আমি হেলমেট পরিনি, দাদা হেলমেট পরেছিল, আমি হেলমেট পরিনি। দাদার যে মালিকের বাইকটা সেটা নিয়েই ও দৌড়াদৌড়ি করছে। তো পুলিশকে বললাম, ভিজিটিং কার্ড দেখালাম যে আমাদের এরকম পেশেন্ট ভর্তি আছে, মাথা ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তো ওনারা বুঝলেন, বোঝার পরে ছেড়ে দিলেন। দেওয়ার পর তাই ভাবি মানুষের মধ্যে মনুষ্যত্ব এখনও আছে। তো ছেড়ে দেওয়ার পরে আবার আসলাম দৌড়ে দৌড়ে বাড়িতে। আসার পরে আরেক কাপ চা খেলাম, সেই খেয়ে আছি। তো এই হচ্ছে পরিস্থিতি, শরীর চলছে না এখন। আগামীকাল আবার কি হবে, সকাল 10টায় যাব, যেতে বলেছে। তো আগামীকাল রবিবার, তো ওর বাবাও বাড়িতেই থাকবে, তো সুবিধা হবে দৌড়াদৌড়ি করতে। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। কি হবে না হবে কিছু বলা যাচ্ছে না। ডাক্তারবাবু বললেন, এই যে সব হচ্ছে কপাল, উপরওয়ালাকে ডাকো, তিনিই যা করবেন তিনিই করবেন। এবার ডাক্তারবাবু যদি এই কথা বলেন তাহলে আমাদের পরিস্থিতি বুঝতেই পারছো, ঠাকুর ডাকা ছাড়া উপায় নেই। তো চলো, ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ করার একটুও মুড নেই, তোমরা দেখতে চাও সেই জন্য যেটুকু পেরেছি আমি করেছি, তোমরা সেভাবে দেখে নিও।